Feel for philosophy. Feel the thought, think the feeling. সব্বাইকে সুস্বাগতম আমাদের এই নতুন আলোচনায়। আজকের বিষয় মনোবিজ্ঞানের প্রধান প্রধান শাখা। আজ আমরা মনোবিজ্ঞানের কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা সম্পর্কে আলোচনা করব, যেমন বিকাশমূলক মনোবিজ্ঞান, সামাজিক মনোবিজ্ঞান, ব্যক্তিত্ব মনোবিজ্ঞান এবং আরও কিছু গুরুত্বপূর্ণ শাখা। এই শাখাগুলোর মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করব মানুষ কিভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিবর্তিত হয়, সমাজ ও সংস্কৃতি কিভাবে আমাদের চিন্তা ও আচরণকে প্রভাবিত করে এবং কেন প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা। Presented by Feel for Philosophy. আমরা কেন এমনটা করি, কেন প্রেমে পড়ি, কেন রেগে যাই, বা ধরুন কেন মাঝরাতে উঠে ফ্রিজ খুলে দেখি। মানুষের মন আর আচরণের এই যে বিশাল জটিল জগৎটা, এটার নামই তো মনোবিজ্ঞান বা সাইকোলজি। আমাদের কাছে বেশ কিছু একাডেমিক আর্টিকেল আর রিসার্চ পেপার আছে, আর আজকের লক্ষ্য হলো এই বিশাল জগতের একটা সহজ কিন্তু গভীর মানচিত্র তৈরি করা। শুধু কোনো ডালপালাটা কোথায় গেছে তা নয়, বরং পুরো গাছটা কিভাবে দাঁড়িয়ে আছে সেটা বোঝার একটা চেষ্টা আর কি। ঠিক তাই। আর এই মানচিত্রটা আঁকার সবচেয়ে সহজ উপায় হল পুরো জগৎটাকে দুটো বড় ভাগে ভাগ করে নেওয়া। আচ্ছা। একটা হলো মৌলিক মনোবিজ্ঞান বা বেসিক সাইকোলজি। এর মূল উদ্দেশ্য হল জ্ঞান তৈরি করা। জ্ঞান তৈরি করা। হ্যাঁ, এর ভেতরের প্রশ্নটা হলো মানুষ কেন এমন আচরণ করে। আর দ্বিতীয়টা হলো ফলিত মনোবিজ্ঞান বা অ্যাপ্লাইড সাইকোলজি, যা সেই জ্ঞানকে বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগায়। এর প্রশ্নটা হলো এই জ্ঞান দিয়ে আমরা কি করতে পারি। দারুণ। মজার ব্যাপার হলো এই দুটো ভাগ আলাদা মনে হলেও এরা সবসময় একে অপরের সাথে কথা বলে। প্রায়ই বাস্তব জীবনের কোনো সমস্যাই গবেষণার নতুন দরজা খুলে দেয়, তাই না? দারুণ একটা ফ্রেমওয়ার্ক। তাহলে চলুন ভিত্তিটা দিয়ে শুরু করা যাক। মনোবিজ্ঞানের সেই শাখাগুলো যারা আমাদের আচরণের পেছনের কেন প্রশ্নটার উত্তর খোঁজে। আর শুরু করতে হলে তো আমাদের শরীর আর মস্তিষ্ক, আমাদের হার্ডওয়্যার দিয়ে শুরু করতে হয়, তাই না? আমাদের জিন, হরমোন। একদম ঠিক জায়গা থেকে শুরু করলেন। এটাই হলো জৈবিক মনোবিজ্ঞানের এলাকা। রাইট। এই শাখাটা মনে করে আমাদের সব চিন্তা, অনুভূতি আর আচরণের শেকড় আমাদের শারীরিক গঠনের মধ্যেই আছে। ডারউইনের বিবর্তনবাদ এই শাখাকে দারুণভাবে প্রভাবিত করেছে। যেমন বিজ্ঞানীরা যমজ শিশুদের ওপর গবেষণা করে বোঝার চেষ্টা করেন কোনো একটা আচরণ কি জিনের কারণে হচ্ছে নাকি পরিবেশের প্রভাবে। আচ্ছা। একটা মজার তথ্য দিই, একসময় অ্যারিস্টটেলের মতো দার্শনিকও মনে করতেন আমাদের সব চিন্তা আর অনুভূতির কেন্দ্র হল হৃৎপিণ্ড। তাই নাকি? হ্যাঁ, কিন্তু আধুনিক বিজ্ঞান তো প্রমাণ করে ছেড়েছে যে আসল চালক হল আমাদের মস্তিষ্ক। মস্তিষ্কের কথা যখন উঠলই, তখন একটা খুব প্রচলিত ধারণা মনে পড়ছে যে আমরা নাকি আমাদের মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করি। আমাদের এই সোর্সগুলোতে কি এই ব্যাপারে কিছু বলা আছে? এটা কি সত্যি? এটা একটা চমৎকার প্রশ্ন আর খুবই জনপ্রিয় একটা মিথ। মিথ? হ্যাঁ, সত্যিটা হলো আমরা আমাদের মস্তিষ্কের প্রায় পুরোটাই ব্যবহার করি, শুধু হয়তো একসাথে সবটা নয়। মস্তিষ্কের স্ক্যান করে দেখা গেছে খুব সাধারণ কাজ করার সময়ও মস্তিষ্কের বিভিন্ন অংশ সক্রিয় হয়ে ওঠে। যেমন ধরুন, মস্তিষ্কের 4টে প্রধান লোব বা অংশ আছে। ফ্রন্টাল লোব সিদ্ধান্ত নিতে সাহায্য করে, প্যারাইটাল লোব স্পর্শ বা চাপের মতো অনুভূতি প্রসেস করে, টেম্পোরাল লোব শোনার কাজটা সামলায়, আর অক্সিপিটাল লোব আমাদের দেখতে সাহায্য করে। একদম। এরা সবাই মিলেমিশে কাজ করে। এর সাথে আছে নিউরোট্রান্সমিটার নামের কিছু রাসায়নিক বার্তাবাহক, যেমন ডোপামিনের ভারসাম্য নষ্ট হলে সিজোফ্রেনিয়া বা পার্কিনসন রোগের মতো মারাত্মক সমস্যা হতে পারে। সুতরাং ওই 10%-এর ধারণাটা একেবারেই ভুল। বাহ, তাহলে আমাদের হার্ডওয়্যার বেশ ভালোভাবেই কাজ করে, কিন্তু এই হার্ডওয়্যারে যে সফটওয়্যারটা চলে সেটার কি খবর? আমাদের স্মৃতি, চিন্তা, ভাষা, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া, এই ভেতরে জগৎটাকে মনোবিজ্ঞান কিভাবে দেখে? এই প্রশ্নটাই আমাদের জ্ঞানীয় মনোবিজ্ঞানের দরজায় নিয়ে আসে, কগনিটিভ সাইকোলজি। কগনিটিভ সাইকোলজি? হ্যাঁ, এই শাখাটা মানুষের মনকে একটা অত্যাধুনিক কম্পিউটারের মতো করে দেখে। এই কম্পিউটার তথ্য গ্রহণ করে, সেটাকে প্রসেস করে, সঞ্চয় করে এবং প্রয়োজনে ব্যবহার করে। এর একটা যুগান্তকারী উদাহরণ হল ড্যানিয়েল কাহনেম্যান এবং আমোস টাভারস্কির প্রসপেক্ট থিওরি। প্রসপেক্ট থিওরি? এটা ঠিক কি বলে?
তারা খুব সহজ একটা পরীক্ষার মাধ্যমে দেখিয়েছিলেন যে মানুষ যুক্তি দিয়ে যতটা না চলে তার চেয়ে বেশি চলে আবেগের বশে। যেমন বেশিরভাগ মানুষকে যদি দুটো অপশন দেওয়া হয়, ১ নিশ্চিতভাবে $50 পাবেন, অথবা ২ কয়েন টস করে জিতলে $100 পাবেন, হারলে কিছুই না। ইন্টারেস্টিং। বেশিরভাগ মানুষই প্রথম অপশনটা মানে নিশ্চিত $50 বেছে নেয়, যদিও গাণিতিকভাবে দুটো অপশনেরই মূল্য কিন্তু সমান। কিন্তু কেন? এর কারণ হল লোকসানের ভয়টা আমাদের মনে লাভের আনন্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমরা ঝুঁকি নিতে ভয় পাই। ওয়াও, তার মানে লোকসানের ভয়টা লাভের আনন্দের চেয়েও বেশি শক্তিশালী। এটা তো শুধু অর্থনীতির বিষয় নয়, আমাদের দৈনন্দিন জীবনের ছোটখাটো সিদ্ধান্তেও, যেমন ধরুন ইন্স্যুরেন্স কেনা বা স্টক মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্রেও তো এর বিশাল প্রভাব রয়েছে। কিন্তু আমরা কি শুধুই আমাদের ভেতরের চিন্তা দিয়ে চলি? আমাদের চারপাশের পরিবেশের কি কোনো ভূমিকাই নেই? অবশ্যই আছে। আর এখানেই মনোবিজ্ঞানের আরেকটা প্রভাবশালী শাখা আচরণগত মনোবিজ্ঞান বা বিহেভিয়ারিজমের আগমন। বিহেভিয়ারিজম? আমাদের আচরণ মূলত পরিবেশ থেকে পাওয়া শিক্ষা আর অভিজ্ঞতার ফল। আচ্ছা। এর সবচেয়ে বিখ্যাত এবং কিছুটা বিতর্কিত উদাহরণ হল জন বি ওয়াটসনের লিটল অ্যালবার্ট পরীক্ষা। ও, এই পরীক্ষাটা তো বেশ কুখ্যাত, তাই না? ঠিক কি করা হয়েছিল সেখানে? হ্যাঁ, আজকের দিনে এমন পরীক্ষা করা এথিক্যালি সম্ভবই নয়। ওয়াটসন ৯ মাসের একটি শিশু অ্যালবার্টের সামনে একটা সাদা ইঁদুর আনেন। শিশুটি প্রথমে ইঁদুরটিকে একদমই ভয় পায়নি, কিন্তু এরপর থেকে যতবারই ইঁদুরটি আনা হতো ততবারই ওয়াটসন শিশুর ঠিক পেছনে একটা লোহার রডে হাতুড়ি দিয়ে খুব জোরে শব্দ করতেন। ওহ নো! শিশুটি সেই বিকট শব্দে ভয় পেয়ে কেঁদে উঠত। কয়েকবার এমন করার পর দেখা গেল শুধু সাদা ইঁদুরটি দেখলেই কোনো শব্দ ছাড়াই শিশুটি ভয়ে কাঁদতে শুরু করছে, এবং কি পরে সে খরগোশ বা তুলোর বলের মতো নরম সাদা যে কোনো কিছু দেখলেই ভয় পেতে শুরু করে। এটা শুনে তো একটু অস্বস্তিই হচ্ছে। তার মানে আমাদের অনেক ভয় বা ভালো লাগা আসলে ছোটবেলা থেকে অর্জিত। এই পরীক্ষাটা তো একটা শিশুর ওপর করা হয়েছে। তার মানে আমাদের শেখার ধরন কি বয়সের সাথে সাথে বদলায়? আমরা কি সারা জীবন একইভাবে শিখি? এই প্রশ্নটা আমাদেরকে সরাসরি বিকাশমূলক মনোবিজ্ঞানের দিকে নিয়ে যায়, ডেভেলপমেন্টাল সাইকোলজি। রাইট। এই শাখাটি আয়োজন করে আমরা কিভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে পরিবর্তিত হই। এখানে জাঁ পিয়াজের তত্ত্ব খুব প্রভাবশালী। তিনি দেখিয়েছিলেন যে শিশুরা বড়দের ছোট সংস্করণ নয়, তাদের চিন্তার জগৎটাই আলাদা। তারা খেলার মাধ্যমে এবং নিজে নিজে জগৎটাকে আবিষ্কার করে সবচেয়ে ভালো শেখে। আচ্ছা। এরিক এরিকসন আবার ব্যক্তিত্বের বিকাশের ৮টি ধাপের কথা বলেছেন, যা শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত বিস্তৃত। আর অবশ্যই আমরা তো একা একা বড় হই না। ঠিক। এখানেই চলে আসে সামাজিক মনোবিজ্ঞান, মানে সোশ্যাল সাইকোলজি, যা দেখে দল, সমাজ এবং সংস্কৃতি কিভাবে আমাদের বিশ্বাস, মনোভাব ও আচরণকে প্রভাবিত করে। এর সাথেই হাত ধরাধরি করে চলে ব্যক্তিত্ব মনোবিজ্ঞান বা পার্সোনালিটি সাইকোলজি। ব্যক্তিত্বের ধরন বলতে মানে কে অন্তর্মুখী আর কে বহির্মুখী, এরকম? অনেকটা তাই, তবে আরও গোছানোভাবে। ব্যক্তিত্ব মনোবিজ্ঞানের সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর একটি হল বিগ 5 বা ওশিয়ান মডেল। ওশিয়ান? হ্যাঁ, ও মানে ওপেননেস, সি হল কনসিয়েন্সিয়াসনেস, ই হল এক্সট্রোভার্সন, এ হল অ্যাগ্রিয়েবলনেস এবং এন হল নিউরোটিসিজম। এই মডেল অনুযায়ী আমাদের সবার মধ্যেই এই 5টি বৈশিষ্ট্য কম বেশি পরিমাণে থাকে, আর এই কম বেশি অনুপাতের মিশ্রণটাই আমাদের প্রত্যেককে আলাদা করে তোলে। বেশ, তাহলে আমরা আমাদের আচরণের পেছনের কেনগুলো বোঝার একটা শক্ত ভিত্তি পেলাম। আমাদের বায়োলজি, কগনিশন, শেখা আচরণ, জীবনব্যাপী বিকাশ এবং সামাজিক প্রভাব। এবার চলুন মানচিত্রের দ্বিতীয় অংশে যাই। এই সব জ্ঞানকে আমরা বাস্তব জীবনে কিভাবে কাজে লাগাই? আমার তো মনে হয় সবচেয়ে পরিচিত প্রয়োগ হল মানসিক স্বাস্থ্যের চিকিৎসা বা থেরাপি। একদম। এখানে দুটো শব্দ খুব শোনা যায়, ক্লিনিক্যাল আর কাউন্সেলিং সাইকোলজি। শুনতে একরকম লাগলেও এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ অনেকেই এই দুটোকে গুলিয়ে ছাড়েন। এদের মূল পার্থক্যটা তাদের ইতিহাস এবং কাজের পরিধির মধ্যে লুকিয়ে আছে। ক্লিনিক্যাল সাইকোলজি শব্দটি এসেছে গ্রিক শব্দ ক্লাইন থেকে, যার অর্থ শয্যা। শয্যা মানে বেড? হ্যাঁ, বেড। ঐতিহাসিকভাবে এটি গুরুত্বপূর্ণ মানসিক অসুস্থতা, যেমন সিজোফ্রেনিয়া
বাইপোলার ডিসঅর্ডার বা তীব্র ডিপ্রেশনের মতো রোগের নির্ণয় এবং চিকিৎসার ওপর জোর দেয়। এদের কাজের জায়গাটা তাই মূলত হাসপাতাল। আচ্ছা, আর কাউন্সেলিং? কাউন্সেলিং সাইকোলজি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কনসিলরে থেকে, যার অর্থ পরামর্শ দেওয়া। এটি মূলত জীবনের তুলনামূলকভাবে সাধারণ সমস্যাগুলো নিয়ে কাজ করে। যেমন ধরুন সম্পর্কজনিত জটিলতা, ক্যারিয়ার নিয়ে দ্বিধা, পড়াশোনার চাপ বা হালকা উদ্বেগ। এদের কাজের জায়গা প্রায়শই বিশ্ববিদ্যালয়, স্কুল বা কমিউনিটি সেন্টার হয়ে থাকে। আচ্ছা, তাহলে একটা হলো গুরুতর অসুস্থতার চিকিৎসা, আর অন্যটা জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করা। কিন্তু মানসিক স্বাস্থ্য ছাড়াও তো মনোবিজ্ঞানের বিশাল প্রয়োগ আছে। যেমন আমরা আমাদের জীবনের একটা বড় অংশ কাটাই কর্মক্ষেত্রে। সেখানে মনোবিজ্ঞান কিভাবে সাহায্য করে? সেখানে কাজ করে ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনাল সাইকোলজি বা আইও সাইকোলজি। আইও সাইকোলজি। হ্যাঁ, এরা একদিকে যেমন কর্মী নিয়োগ, প্রশিক্ষণ এবং তাদের কর্মক্ষমতা মূল্যায়নে সাহায্য করে, তেমনি অন্যদিকে কর্মীদের কাজের সন্তুষ্টি এবং মানসিক সুস্থতা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে গবেষণা করে। আমাদের সোর্সগুলোতে অনিতা উলির একটি অসাধারণ গবেষণার উল্লেখ আছে। কি সেই গবেষণা? অনিতা, ওলি এবং তার দল দেখতে চেয়েছিলেন একটা টিম বা দলের সফলতার পেছনে কোন কারণগুলো সবচেয়ে বেশি কাজ করে। তারা ভেবেছিলেন হয়তো দলের সদস্যের গড় বুদ্ধিমত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, কিন্তু গবেষণায় দেখা গেল তার চেয়েও বড় প্রভাব ফেলে দলের সম্মিলিত বুদ্ধিমত্তা বা কালেকটিভ ইন্টেলিজেন্স। আর এই সম্মিলিত বুদ্ধিমত্তা অনেকটাই বেড়ে যায় যখন দলের নারী সদস্যের সংখ্যা বেশি থাকে। 1 মিনিট। তার মানে আপনি বলছেন একটা টিমে জেন্ডার ব্যালেন্স টিমটাকে আক্ষরিক অর্থেই আরও স্মার্ট করে তুলতে পারে। এটা তো অসাধারণ একটা তথ্য। এটা তো কর্মী নিয়োগের সেই পুরনো ধারণাকেই চ্যালেঞ্জ করে, যেখানে শুধু সেরা বিশেষজ্ঞদের একটা দলে নিলেই কাজ হয়ে যাবে বলে মনে করা হতো। একদম। কারণ হিসেবে দেখা গেছে যে দলগুলোতে সামাজিক সংবেদনশীলতা বেশি এবং যেখানে সদস্যরা একে অপরের কথা শোনার সুযোগ পায়, সেই দলগুলোই জটিল সমস্যা সমাধানে বেশি পারদর্শী হয়। কর্মক্ষেত্র থেকে এবার যদি আমরা আইন আদালতের দিকে তাকাই, সেখানেও মনোবিজ্ঞানের একটা শাখা কাজ করে। নিশ্চয়ই ফরেন্সিক সাইকোলজির কথা বলছেন। টিভি সিরিজ বা সিনেমায় তো প্রায় ক্রিমিনাল প্রোফাইলারদের দেখা যায়। বাস্তবেও কি এরা এভাবেই কাজ করে? টিভি সিরিজের ব্যাপারটা অনেকটাই নাটকীয়। তাই? হ্যাঁ, ফোরেনসিক সাইকোলজি আইন এবং মনোবিজ্ঞানকে একত্রিত করে। তবে তাদের কাজ শুধু অপরাধীর মনস্তত্ত্ব বিশ্লেষণ করাই নয়। তারা আদালতের জন্য কোনো অভিযুক্ত মানসিকভাবে বিচার প্রক্রিয়ার জন্য সুস্থ কিনা তা মূল্যায়ন করে। তারা সাক্ষীর স্মৃতি কতটা নির্ভরযোগ্য তা যাচাই করতে সাহায্য করে। এমনকি শিশু নির্যাতনের মামলায় শিশুদের সাক্ষাৎকার নেওয়ার মতন সংবেদনশীল কাজও করে থাকে। সুতরাং তাদের কাজের পরিধি সিনেমার চেয়ে অনেক বিস্তৃত। তাহলে আমরা ক্লিনিক, অফিসার, কোর্টরুমের কথা বললাম। সোর্সগুলোতে তো আরও কিছু প্রায়োগিক শাখার কথা উল্লেখ আছে, যেমন হেলথ সাইকোলজি বা স্পোর্টস সাইকোলজি। মনের সাথে শরীরের স্বাস্থ্য সম্পর্কটা ঠিক কি? এখানেই হেলথ সাইকোলজি কাজ করে। এই শাখাটি মন এবং শরীরের অবিচ্ছেদ্য সম্পর্ক নিয়ে গবেষণা করে। একটা খুব সহজ উদাহরণ হল মানসিক চাপ বা স্ট্রেস। দীর্ঘ সময় ধরে মানসিক চাপে থাকলে আমাদের শরীরে কর্টিসল নামক একটি হরমোন নিঃসৃত হয়, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। আচ্ছা। ফলে আমরা সহজেই অসুস্থ হয়ে পড়ি। হেলথ সাইকোলজিস্টরা মানুষকে শেখান কিভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট বা স্বাস্থ্যকর জীবনযাত্রার মাধ্যমে অনেক ক্রনিক রোগ প্রতিরোধ করা যায়। আর স্পোর্টস সাইকোলজির ব্যাপারটা? আমরা তো প্রায় দেখি যে প্রচণ্ড চাপের মুহূর্তে সেরা খেলোয়াড়রাও খুব সহজ ভুল করে বসেন। এখানে মনোবিজ্ঞানীরা কি শুধু পজিটিভ থিঙ্কিং করতে বলেন, নাকি এর চেয়েও গভীরে কিছু আছে? পজিটিভ থিঙ্কিংয়ের চেয়েও অনেক গভীরে। স্পোর্টস সাইকোলজি খেলোয়াড়দের পারফরমেন্সের উচ্চ অবস্থায় পৌঁছাতে সাহায্য করে। তারা পারফরমেন্স অ্যাংজাইটি বা চাপের মুহূর্তে শান্ত থাকার কৌশল শেখান। এর মধ্যে আছে ভিজুয়ালাইজেশন টেকনিক, যেখানে খেলোয়াড় মনে মনে নিখুঁতভাবে তার পারফরমেন্সটা কল্পনা করেন। ইন্টারেস্টিং। তারা মনোযোগ ধরে রাখার প্রশিক্ষণ দেন। এটা শুধু পেশাদার খেলোয়াড়দের জন্যই নয়, যে কোনো পারফর্মার, যেমন মিউজিশিয়ান বা সার্জনদের জন্য এটা খুব কার্যকর হতে পারে। আর সোর্সগুলোতে স্কুল এবং এনভায়রনমেন্টাল সাইকোলজির উল্লেখ দেখছি। তার মানে একটা কাজ করে ক্লাসরুমে ছাত্রছাত্রীদের নিয়ে, আর অন্যটা আমাদের চারপাশের পরিবেশ
মানে অফিসের ডিজাইন বা শহরের পার্ক, এগুলো আমাদের ওপর কেমন প্রভাব ফেলে তা নিয়ে? একদম ঠিক। স্কুল সাইকোলজি শিক্ষার্থীদের পড়াশোনার সমস্যা, আচরণগত সমস্যা এবং মানসিক বিকাশে সহায়তা করে। আর এনভায়রনমেন্টাল সাইকোলজি দেখে আমাদের চারপাশের ভৌত পরিবেশ কিভাবে আমাদের অনুভূতি ও আচরণকে প্রভাবিত করে। যেমন গবেষণায় দেখা গেছে যে অফিসের পরিবেশে যদি প্রাকৃতিক আলো, বাতাস এবং গাছপালা থাকে, তাহলে কর্মীদের উৎপাদনশীলতা এবং মানসিক সুস্থতা দুটোই বাড়ে। বাহ! আবার হাসপাতালের কোমরে যদি জানালার বাইরে প্রকৃতির দৃশ্য দেখা যায়, তাহলে রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তাহলে আজকের আলোচনা থেকে মনোবিজ্ঞানের এই যে মানচিত্রটা তৈরি হলো, সেটা সত্যি অসাধারণ। একদিকে আমরা দেখলাম মৌলিক শাখাগুলো, যারা আমাদের আচরণ আর চিন্তার পেছনের কেন প্রশ্নটার উত্তর দেয়, মানে আমাদের বায়োলজি, আমাদের চিন্তা, আমাদের বেড়ে ওঠা। অন্যদিকে দেখলাম ফলিত শাখাগুলোকে, যারা সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের বাস্তব জীবনের কিভাবে এগুলোর সমাধান করে, সেটা মানসিক স্বাস্থ্য হোক, কর্মক্ষেত্র হোক বা খেলার মাঠ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই শাখাগুলো কিন্তু বিচ্ছিন্ন দ্বীপের মতো নয়। এরা একটা হাব অ্যান্ড স্পোক মডেলের মতো কাজ করে। হাব অ্যান্ড স্পোক? হ্যাঁ, যেখানে তত্ত্ব এবং প্রয়োগ একে অপরকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে। ক্লিনিকের বাস্তব সমস্যা যেমন নতুন গবেষণার জন্ম দেয়, তেমনি গবেষণার নতুন তত্ত্ব চিকিৎসাকে আরও উন্নত করে। জ্ঞানের ভিত্তি ছাড়া যেমন প্রায়োগিক সমাধান সম্ভব নয়, তেমনি বাস্তব জীবনের চ্যালেঞ্জ ছাড়া নতুন তত্ত্বের জন্মও কঠিন। মনোবিজ্ঞান সবসময় মানুষের মনকে একটা জৈবিক এবং সামাজিক সত্তা হিসেবে দেখে এসেছে। কিন্তু আমরা এখন এমন একটা যুগে বাস করছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা আর ভার্চুয়াল রিয়ালিটি আমাদের জীবনের অংশ হয়ে উঠছে। আমাদের পরিচয়, আমাদের সম্পর্ক, আমাদের আচরণ সবকিছুই ডিজিটাল জগতের সাথে মিশে যাচ্ছে। এখন ভাবনার বিষয় হল, ভবিষ্যতের এই সাইবার মন বোঝার জন্য মনোবিজ্ঞানের কোন নতুন শাখাগুলোর প্রয়োজন হবে। যখন আমাদের মনের একটা বড় অংশ ক্লাউডে বা ডিজিটাল স্ক্রিনে বাস করবে, তখন তার স্থাপত্যটা কেমন হবে? এটা বোধহয় ভবিষ্যতের মনোবিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.